তারপরে তোমার একটা ইমিউনোকম্প্রোমাইজ স্টেটে থাকতে পারে রোগী ডায়াবেটিস বা অন্য কোনো কারণে। তো এগুলো অনেক সময় টিউবারকুলারটা আমরা আলাদা করতে পারি। তো তাছাড়া আমাদের যদি কিছু ড্রাগস হয়, পোস্ট রেডিয়েশন হয়, এগুলির ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে এটা হইলো কিনা। ইমিউনোলজিক্যাল যদি রোগ থাকে, লুপাস মানে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলি থাকলে তো আলাদা ফিচার থাকবে। স্ক্লেরোডার্মা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলিতে আলাদা ফিচার থাকবে, সাথে পেরিকার্ডাইটিস হবে। যদি তার আমরা কোনো পোস্ট এমআই দুইটা আছে, কিন্তু এমআই এর পর একটা পোস্ট এমআই পেরিকার্ডাইটিস, এটা হয় তোমার 4 days to উইকস এর মধ্যে হবে। হ্যাঁ, এই লার্জ ইন্টেরিয়র এমআই এর পরে হয়, এবং এটা একটা 1 year মর্টালিটি ইন্ডিকেট করে। হ্যাঁ, হাই 1 year মর্টালিটি। আর একটা আছে ড্রেসলার সিনড্রোম, এটা ইমিউন মেডিয়েটেড। এটা তোমার শুরুই হয় 4 থেকে 6 সপ্তাহ পরে, এবং এটা ইমিউন মেডিয়েটেড হয়। এটাও সিভিয়ার পেরিকার্ডাইটিস এর মতো হয়। এটাও ইন্ডিকেট করে একটা পুয়ার প্রগনোস্টিক আউটকাম। আর একটা আছে পোস্ট সার্জিক্যাল, এটা মানে সিএভিজি অথবা বাল্ব রিপ্লেসমেন্ট অথবা কোনো কারণে পেরিকার্ডিওটমি করা হয়েছে, তখন যে তাদের পরে একটা পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, 10 to 40% পেশেন্ট ডেভেলপ করতে পারে। এটাকে বলা হয় পোস্ট পেরিকার্ডিওটমি সিনড্রোম, এটা হয়। হ্যাঁ, তো এই যদি কারণগুলি থাকে আমাদের মাথায় রেখে আমরা চিন্তা করবো, তাহলে এই কার হিস্ট্রির সাথে আমাদের কিছু সিমটম মিলাইতে হবে। তাই একটা সিভিয়ার রেট্রোস্টার্নাল শার্প চেস্ট পেইন হবে, এবং এটা তোমার সুপাইন কফিং এবং ডিউরিং মানে ইন্সপিরেশন মুভমেন্টে বাড়তে পারে। এটা লাইন সুপাইন হলে বাড়ে, অনেক সময় স্ট্রেট যায়, ঠিক আছে, সিটিং অবস্থা কমে যায়। এবং এটা তোমার সাথে প্রোড্রোম অফ ফিভার, মাইল্ডিয়া এগুলি থাকবে, এবং এটার একটা টিপিক্যাল রেডিয়েশন থাকবে লাইক ইসকেমিক হার্ট ডিজিজ। বোঝা গেল? এই আর সাথে যদি আমাদের টিউবারকুলার হয় তাহলে টিউবারকুলোসিসের কিছু ফিচার থাকবে, এবং আর যদি পুরুলেন্ট হয় তাহলে ফিভার, চিল, রাইগর এগুলি থাকবে তার সাথে, ঠিক আছে। তো পুরুলেন্টের জন্য সাধারণত দেখা যায় সাথে অ্যাসিডের নিউমোনিয়া থাকতে পারে অনেক সময়। হ্যাঁ, ইমিউনোকম্প্রোমাইজ কোনো স্টেট থাকতে পারে, এরকম হয়। তো এগুলির সাথে আমরা তখন তাদেরকে ফিজিক্যাল একদম প্রথম তাহলে হিস্ট্রি নিলাম, হিস্ট্রিতে যা বললাম ওগুলি থেকে মিলাবা, তারপরে তার সাইন সিমটম দেখলাম, লাস্টে তুমি তার কিছু মানে ফিজিক্যাল এক্সামিনেশন করবা। ফিজিক্যাল এক্সামিনেশনে তুমি একটা পেরিকার্ডিয়াল রাব পাবা। এটা তোমার একদম স্ক্র্যাচি, গ্রেটিং, হাই পিচ সাউন্ড। এটা লোয়ার স্টারনামে, সিটিং, লিনিং ফরওয়ার্ডে, উইথ ডায়াফ্রাম দ্য স্টেথোস্কোপ এট দ্য হাইট অফ দ্য ইন্সপিরেশন আমরা ভালো শুনবো। এবং দেখা যায় যে যদি খুব ভালো করে শুনতে পারো তাহলে এই এই পেরিকার্ডিয়াল রাবটার আবার 3টা কম্পোনেন্ট থাকে, একটা এট্রিয়াল সিস্টোলিক, ভেন্ট্রিকুলার সিস্টল এবং আর্লি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো সবগুলি না জানলে অ্যাটলিস্ট বাইফেজিক একটা গ্রেটিং সাউন্ড হয় এট্রিয়াল সিস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময়, স্ক্র্যাচিং সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। এটা যদি আবার প্রোলিফেশন যখন ডেভেলপ করে যায় তখন সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে যায়। আর এটা সাধারণত ইন্সপিরেশন হল্ট করলেও এটা যায় না। তো এগুলির সাথে মিলে আমরা তাকে মোটামুটি একটা ডায়াগনোসিস করব যে তার ইয়া হয়েছে। তোমার পেরিকার্ডিটিস এর মধ্যে তাহলে আমাদের হচ্ছে আমরা ইটিওলজিটা মাথায় রাখবো, একটা হিস্ট্রি নিব, সাইন সিমটম সে বলবে, আর আমরা এক্সামিনেশন করব, ঠিক আছে। এগুলি করে আমরা একটা প্রবাবল ক্লিনিক্যাল ডায়াগনোস, বললাম তো এটা কোনো ডেফিনিট কোনো ইয়া নাই, তোমার ডায়াগনস্টিক টুল নাই। তো ফলে আমরা এই পর্যন্ত একটা মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোস করবো। হ্যাঁ, করার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করবো। হ্যাঁ, ইনভেস্টিগেশন গুলির মধ্যে আমাদের ফার্স্টে করবো হচ্ছে একটা ইসিজি করবো। ইসিজি তে তোমার কি পাওয়া যাবে এটা তোমাদের বলতে হবে, কারণ তোমরা তো ঘুরে আসতে হবে। বলো ইসিজি তে কি পাওয়া যাবে? Sir, ST elevation with upward concavity. গুড। আর PR depression, sir. পিআর ডিপ্রেশন। PR depression. ঠিক আছে। Q-wave তাহলে এটাতে inversion ও থাকতে পারে। হ্যাঁ না বলে এটাতে ইসিজিরও তোমার 4টা স্টেজ আছে। এটা একদম ইনিশিয়াল স্টেজ থেকে 4 days to 2 weeks পর্যন্ত মধ্যে এটা রিজলভ করে যাবে। এই ডিউরেশনের মধ্যে 15 দিনের মধ্যে ইসিজিটা 4টা স্টেজ পার করে। স্টেজ 1, 2, 3, 4। প্রথমে থাকবে এসটি এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ডস, টি আপরাইট। তারপরে স্টেজে হবে এসটি আইসোইলেকট্রিক, টি আপরাইট। স্টেজ 3 হবে এসটি আইসোইলেকট্রিক, টি ইনভার্টেড। আর স্টেজ 4 আইসোইলেকট্রিক এবং টি আপরাইট নরমালাইজেশন হবে। এই 4টা স্টেজ পার করবে। হ্যাঁ,
এই চেঞ্জ গুলি সব লিডেই থাকবে এক্সেপ্ট তোমার এভিআর এবং ভি1 এ থাকবে না। আচ্ছা, এখন এগুলির পর হ্যাঁ স্টেজ গুলো আবার 1 2 3 4 বই থেকে দেখে নিও আর কি। বললাম যে এটা তোমার একদম ডে 1 থেকে ডে 10 to 14 এর মধ্যে 4টা স্টেজে যাবে ইসিজিটা। হ্যাঁ, প্রথম দিকে পাশে তুমি যেটা পড়লা টিপিক্যাল এসটি ডিপ্রেশন, টি আপরাইট, এসটি এলিভেশন উইথ কনকিউবিলিটি আপওয়ার্ডস, টি আপরাইট এবং পিআর ডিপ্রেশন, এই সবগুলি সব লিডেই থাকবে এক্সেপ্ট এভিআর এবং ভি1 এ থাকবে না। আর এটাই তোমার আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে 3 to 1 to 2x এর মধ্যে। ঠিক আছে, এটা স্টেজ 1 2 3 4। আচ্ছা, এখন তারপরে স্টেজ 3 তে স্যার টি ইনভার্টেড থাকবে, আর স্টেজ 4 এ কি আবার আপরাইট হয়ে যাবে? আবার আপরাইট হয়ে যাবে, পিআর আর আইসোইলেকট্রিক হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার এইগুলি একটা ইসিজি করলাম। ইসিজিটা আমরা মোটামুটি একটা বুঝতে পারবো যে তার একুট চেস্ট পেইন, শ্বাস টান দিলে হয় মানে বারে, পজিশন নড়লে চললে বারে, স্কেচি গ্রেটিং সাউন্ড, বাইফেজিক সাউন্ড হচ্ছে একটা। তার হিস্ট্রি যা যা বলে হিস্ট্রিগুলি ছিল সাজেস্ট করা, সরি। এবং আমরা যদি তোমার একটা ইসিজি করি, ইসিজিতে এই চেঞ্জ গুলি পাই, তাহলে আমাদের একটা ডায়াগনোস হলো। তারপরে আমরা ইনভেস্টিগেশন করবো, তারপরে আমরা চেস্ট টেস্ট করবো। চেস্ট টেস্ট এটা নর্মাল থাকতে পারে, যদি ইফিউশন হয় কার্ডিওমেগালি পেতে পারি। ঠিক আছে, তারপর আমরা স্পুটাম, গ্যাস্ট্রিক লাবেজ, ব্লাড সিবিসি, ব্লাড কালচার, পেরিকার্ডিয়াল ফ্লুইড এক্সপিরেশন উইথ কালচার, যদি পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে তাহলে, যদি আমরা টিউবারকুলার এবং আমরা যদি ব্যাকটেরিয়াল মনে করি তাহলে আমরা মানে এটাকে কালচার, সেন্সিটিভিটি, গ্রাম স্টেইন, এফবি স্টেইন এগুলি সব করতে পাঠাবো। ঠিক আছে, কিছু কিছু এলিভেশন মার্কার পাঠাবো। মার্কারটা অনেক সময় বর্ডারলাইন এলিভেটেড পাওয়া যেতে পারে, সিপিএমডি এবং ট্রপোনিন আই। তারপর আমরা ইকোকার্ডিওগ্রাম করবো। ইকোকার্ডিওগ্রামে পেরিকার্ডাইটিসে সাধারণত কোনো সিমটম শো মানে কোনো ডেফিনেটিভ ফাইন্ডিং থাকে না। অনেকদিন লং স্টেন্ডিং হইলে, তোমার ক্রনিক হইলে বা কনস্ট্রিকটিভ হইলে তাইলে তোমার থাকতে পারে, অথবা যদি পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে ইফিউশন ডেভেলপ করে তখন আমরা ইকোতে পেতে পারি সমস্যা। আর যদি এখানে যদি কজ যদি এমআই বা ইসকিমিক হার্ট ডিজিজ পোস্ট এমআই যদি হয় অথবা পোস্ট সার্জারি হয়, তাহলে আমরা ইকোতে ওই কজটা পাবো। যেমন ইকোতে আমরা রিজনাল এন্টেরিয়র ওয়াল হাইপোকানেসিয়া পাবো, ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে। যদি সার্জিক্যাল হয় তাহলে আমাদের বাল্ব রিপ্লেসমেন্ট থাকলে বাল্বের সমস্যা পাবো। ঠিক আছে, এগুলি আমরা ইকোতে পাবো। তাছাড়া এখানে আমরা আরো 2-3টা টেস্ট করতে পারি। যদি আমাদের এটা ক্রনিক হয়, সাবইকুট হয়, অথবা ইফিউসিভ পেরিকার্ডাইটিস হয়, এটা ডেফিনিট ডায়াগনোস করার জন্য আমাদের সিটি এমআরআই এবং ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম করতে পারি। তাহলে এতগুলি ইনভেস্টিগেশন করার পরে আমরা একটা, এবং যদি চেস্ট টেস্টে অনেক সময় আমরা যে কার্ডিওমেগালি ছাড়া নর্মাল পেতে পারি, কার্ডিওমেগালি পেতে পারি, যদি ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস তাহলে ক্যালসিফিকেশন পেতে পারি। হ্যাঁ, আর এইগুলি করার পরে আমাদের তখনও মাথার মধ্যে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কাজ করবে। কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা বলো তো? হ্যালো মাহমুদ, বলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো কি কি হইতে পারে। এত কিছু ইনভেস্টিগেশন করলে তো আমরা ধরতে পারবো না, বুঝছো না? জি স্যার। তাহলে এক নাম্বারই হবে ইসকেমিক হার্ট ডিজিজ। হ্যাঁ, একুট কোরোনারি সিনড্রোম একটা ডায়াগনোসিস। তাছাড়া অ্যাওর্টিক ডিসেকশন, পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, একুট মানে করোনারি সিনড্রোম, অথবা ট্রমাটিক চেস্ট ওয়াল ইনজুরি, এই অনেক কিছু মাথায় আসবে। ঠিক আছে, এখন এগুলি আসার পরে আমরা এক্সক্লুড করে আমরা তাকে ইনভেস্টিগেশন করার পরে তখন আমরা যদি তাকে ক্লিনিক্যালি ইনভেস্টিগেশনে এবং যদি আমাদের সব সাসপিশন পেরিকার্ডাইটিস হয় তাহলে আমরা তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিব। ম্যানেজমেন্ট হলো তোমার সাধারণত মেডিকেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা প্রথম দিব হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, তারপর দিব হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। হ্যাঁ, এখন সিমটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে 2 রকম আছে, একটা হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট, একটা পারকিউটেনিয়াস ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মেডিকেল ম্যানেজমেন্ট বলতে আমরা অ্যানিসেড দিব, প্রেফারেবলি আইবুপ্রোফেন দিব, অথবা অ্যাসপিরিনও দিতে পারি যদি, এবং সাথে কলচিচিন দিব। কলচিচিনটা খুব ইম্পর্টেন্ট, রিকারেন্সও প্রিভেন্ট করে, এটা খুবই ভালো কাজ করে। হ্যাঁ, কনস্ট্রিকশন ডেভেলপ করে না। তাহলে মানে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন সাথে আমরা কলচিচিন দিব। কলচিচিনটা তোমার 1 to 2 মিলিগ্রাম একটা লোডিং ডোজ দিব ফার্স্ট ডেতে, তারপর 0.5 to 1 মিলিগ্রাম ডেইলি ফর 3 মান্থস দিব। হ্যাঁ, এছাড়া যদি খুব রিকারেন্ট হয় এবং এটা খুবই মানে ইনট্রাক্টেবল হয় তাহলে সাথে আমরা স্টেরয়েডও দিতে পারি। হ্যাঁ, 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি বডি হিট হিসেবে ডিভাইডেড ডোজে স্টেরয়েড দিব। এবং এই স্টেরয়েডটা আমরা দিব না একদম অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে, পোস্ট এমআই এর মধ্যে দিব না। আর যদি সিভিয়ার ইমিউন কম্প্রোমাইজ থাকে তাহলে অনেক সময় দিব না।
তাছাড়া এখন আমরা আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করব। যদি তার টিউবারকুলোসিস থাকে, সাপোরেটিভ ইনফেকশন থাকে, যদি তার মানে অটোইমিউন থাকে অথবা ইনফ্লামেটরি ডিজিজ থাকে অথবা এগুলি থাকে, সবগুলির আমরা আন্ডারলাইং পোস্ট এমআই হয় তাহলে এমআই ট্রিটমেন্ট করবো, রিপারফিউশন করবো, হ্যাঁ, এগুলি দিব। আর এরপরে আমাদের কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট, কিছু পারকিউটেনিয়াস কিছু ট্রিটমেন্ট আছে। যদি অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে যায়, সাপোরেটিভ হয়, হ্যাঁ, তখন আমরা পেরিকার্ডিয়াল সেন্টেসিসও করে ফেলবো, হ্যাঁ। আর তারপরে যদি ইনট্রাক্টেবল পেরিকার্ডিটিস, রিকারেন্ট পেরিকার্ডিটিস যাচ্ছে না কোনো সমস্যা থেকেই যায়, তাহলে আমরা তাকে সার্জিক্যাল কিছু ইয়াতে যেতে পারে। অনেক সময় রিকারেন্ট পেরিকার্ডিটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন হলে পেরিকার্ডিওটমি করতে পারি, হ্যাঁ, সাবজিফয়েড করে আমরা পেরিকার্ডিটিস ট্রিটমেন্ট করতে পারি। যদি কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হয়ে যায় আলটিমেটলি ক্রনিক হয়ে, তাহলে তো আমরা পেরিকার্ডিয়েক্টমি করতে পারি। এটাকে আমরা ফলো আপ করবো 1 মান্থ ইন্টারভেলে, আমরা ফলো আপ করবো তাদেরকে, বিশেষ করে পোস্ট ভাইরাল এবং ইডিওপ্যাথিকের ক্ষেত্রে। আর সার্জিক্যাল এবং পোস্ট এমআই এর ক্ষেত্রে 15 দিন পরে ফলো আপ করবো। সরি। তাছাড়া এটার কিছু কমপ্লিকেশন হইতে পারে। এটা তোমার রিকারেন্ট পেরিকার্ডিটিস করতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন করতে পারে, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস করতে পারে, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট করতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি রিকারেন্ট পেরিকার্ডিটিস হয়, তাহলে বললাম আমি আগে অ্যানাসিড কলচিসিনের সাথে আমরা স্টেরয়েড দিব। রিকারেন্ট পেরিকার্ডিটিস পোস্ট এমআই এবং তোমার সার্জারির পরে 20 to 30% রিকারেন্স হয়, এবং এদেরকে আমরা স্টেরয়েড দেওয়ার চেষ্টা করবো। যদি তাতেও না হয়, সাথে পেরিকার্ডিয়েক্টমি করে ফেলবো। অনেক সময় ইফিউসিভ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হয়, ওখানে ভিসেরাল পেরিকার্ডিয়াম মেইনলি ইনভলভ করে। ওই ক্ষেত্রে দেখা যায় যে তাকে আমরা ভিসেরাল পেরিকার্ডিয়েক্টমি করা লাগে, যেটা খুব হাই রিস্ক সার্জিক্যাল প্রসিডিউর, ঠিক আছে। আর কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস যদি করে, এটা আমাদের কয়েকটা কারণ হইতে পারে। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস যা বলছিলাম ওগুলির মধ্যে হইতে পারে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস মধ্যে পেরিকার্ডিয়ামটা হার্ড এবং থিকেন হয়ে যাবে, তখন তোমার এটা একদম রিজিড হয়ে যাবে, তাহলে কোনো ডায়াস্টোলিক এক্সপানশন হবে না পেরিকার্ডিয়ামটা, বোঝা গেল। পেরিকার্ডিয়াল সেকটা একটা রিজিড বক্স হয়ে যাবে। বক্স হয়ে গেলে হার্ট তো একটা নির্দিষ্ট লেভেলের বেশি আর ডায়াস্টোলিক রিল্যাক্সেশন হইতে পারবে না। তাহলে এটার মধ্যে আমাদের হার্টটা ডায়াস্টোলিক ফেলিউর হবে, বাইভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফেলিউর। তাহলে বাইভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফেলিউর হলে তোমার কি হবে, সিস্টেমিক এবং পালমারি দুই দিকে ফেলিউর হবে, অর্থাৎ সিস্টেমিক কনজেস্টিভ হার্ট ফেলিউর হবে এবং পালমারি কনজেশন হবে। তাহলে তার শ্বাসকষ্ট হবে, কফ হবে, জেনারেলাইজ সোয়েলিং অফ দ্য বডি হবে, হেপাটোমেগালি হবে, জুগুলার ভেনাস এনগলস হবে এবং পুয়ার এক্সারসাইজ টলারেন্স হবে, ঠিক আছে। এবং এই হলমার্ক অফ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস হচ্ছে তোমার ইকুয়ালাইজেশন অফ এন্ড ডায়াস্টোলিক প্রেসার ইন অল 4 চেম্বারস। এটা আমরা যখন এটা পাবো তখন এটা ডায়াগনস্টিক। এবং এখান থেকে তোমাদের দু একটা জিনিস খুবই জানতে হবে এটার মধ্যে। যেমন আমাদের এই কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস এর সাথে আমাদের সবচেয়ে মানে যেটা কনফিউশন করবে, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি তো তাই বাইভেন্ট্রিকুলার রেস্ট্রিকশন হয়, ফলে ওইখানেও কিন্তু ভেন্ট্রিকল দুইটা ডায়াস্টোল করতে পারে না। যদি ডায়াস্টোল না হয়, তাহলে লাইক ইট ইজ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস। এটা থেকে ডিফারেন্সিয়েট করা লাগে আর কি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটা এত কঠিন যে এটা তোমরা শুধু কার্ডিয়াক যারা রেসিডেন্ট থাকো, কার্ডিওলজি তারা পড়লেই ভালো, অন্যদের এটা হয়তো আসবে না আর কি, ঠিক আছে। স্যার 10 মিনিট আছে স্যার এই সেশনে। 10 মিনিট এনাফ শেষ হয়ে যাবে একদম। তাহলে আমাদের কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির একটা থিওরিটিক্যাল ডিফারেন্সিয়েশনটা আমরা পড়ার চেষ্টা করব। যেমন ধরো আমাদের যখন ইয়া হবে, আমরা ইকো করে, আমরা মানে তোমার কার্ডিয়াক ক্যাথেটার করে, এমআরআই করে, এই তিনটা টুলস আমরা ব্যবহার করে আমরা কনস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি ডিফারেন্সিয়েশনটা পড়বো। তাহলে আমাদের কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসটা হচ্ছে ফর্ম অফ একুট পেরিকার্ডিটিস, যেটা ক্রনিক হয়ে যাবে এবং কিছু কিছু ডিফিনিট কারণে এটা ফাইব্রাস, থিকেন্ড এবং ক্যালসিফাইড হয়ে যাবে। তখন তাদের এটা হার্টটা একটা সলিড বক্সের মধ্যে হার্ট থাকবে, ফলে এটা নির্দিষ্ট লেভেলের বেশি ডায়াস্টোল করতে পারবে না, বাইভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফেলিয়ার হবে। তাহলে ব্যাকওয়ার্ড কনজেশন হবে সিস্টেমিক এবং পালমোনারি ভাস্কুলেচারে। তাহলে একদম দুই বাইভেন্ট্রিকুলার ফেলিয়ারের ফুল ফিচার চলে আসবে, ঠিক আছে। এটা যদি হয়ে যায়, তাহলে এটা আমাদের একটা অনেকটা ইমার্জেন্সি মতোই। হ্যাঁ, এটা তোমার যত আর্লি ট্রিটমেন্ট করা যাবে তত ভালো। এটার মধ্যে ইন এডিশন ফাইন্ডিং এর মধ্যে আমরা যা যা পাইছিলাম, ওই আগের একুটের অত চেঞ্জ পাওয়া যাবে না, কিন্তু এটাতে যেটা পাওয়া যাবে, এটাতে আমরা ক্যালসিফিকেশন পাওয়া যাবে। এবং ইকো করলে আমরা অনেকগুলি ফাইন্ডিং পাবো। হ্যাঁ, ইকোতে এর মধ্যে এনুলার টিস্যু ভেলোসিটির মধ্যে আমরা এনুলার রিভার্সাস পাবো, মুভমেন্টের ডায়াস্টোলিক ডিসফাংশন পাবো, এবং রেসপিরেটরি যে ভেরিয়েশনটা আছে, সেপ্টাল যে মুভমেন্টটা হার্টের মধ্যে, রেসপিরেটরি ভেরিয়েশনের মধ্যে প্রেসার ইকুয়ালাইজেশন, ওইটা থাকবে প্রেজেন্ট কনস্ট্রিক্টিভে, অ্যাবসেন্ট হয়ে যাবে রেস্ট্রিকটিভে, ঠিক আছে। এবং আমাদের
এই আমরা এলবি ইডিপি দেখবো যে 4টা চেম্বারে এন্ডাস্ট্রিয়ালিক প্রেসারটা ইকুয়ালাইজেশন হয়ে যাবে কনস্ট্রিকটিভে, এটা নরমাল থাকবে, রেস্ট্রিকটিভে। সিস্টেমিক ফাংশন দুইটাতেই নরমাল থাকবে কিন্তু, কারণ সিস্টেমিক কোনো সমস্যা নাই, সব রেস্ট্রিকটিভ ইন ডায়াস্টল। এবং রেসপিরেটরি ভেরিয়েশন ইন দা মানে প্রেসার ইন দা ভেরিয়াস চেম্বার, এটা পারসিস্ট করবে কনস্ট্রিকটিভে, এটা অ্যাবসেন্ট হয়ে যাবে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে। তাহলে এইভাবে আমরা এটা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করার পরে আমাদের কিছু ট্রিটমেন্ট অপশন আসতে হবে। এখানে এমআরআই মাস্ট, একটু পেরিকার্ডাইটিসে এমআরআই মাস্ট না, কিন্তু কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে এমআরআই, কার্ডিয়াক এমআরআই ইজ এ মাস্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন এডিশন একটা ইনভেস্টিগেশন করবো, এটা হচ্ছে কার্ডিয়াক এমআরআই। তো সবকিছু করার পরে যখন আমাদের তোমার ট্রিটমেন্ট হবে যেটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, তখন আমরা মেডিকেল ম্যানেজমেন্টের তেমন রোল নাই, আমরা একটু কিছু অ্যানেসিড বা টিউবারকুলোসিস থাকলে এনটিটিভির সাথে স্টেরয়েড দিব। এনটিটিভিটা আমরা অ্যাটলিস্ট 9 মান্থ দিব, আমাদের দেশে আমরা 1 মান্থ দিব উইথ স্টেরয়েড, ঠিক আছে। তারপরে আমরা তার মেইন ট্রিটমেন্ট হবে সার্জিক্যাল। এখানে আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন করতে বলে, কারণ যদি এনআইএইচ খুব বেশি ফল করে দেয় তাহলে তার সার্জিক্যাল আউটকামটা খুব খারাপ, এবং এটার পোস্ট অপারেটিভ মর্টালিটি 5 to 20%। এখানে আমরা কি করি, পেরিকার্ডিয়েক্টমি করে ফেলি, সাব টোটাল পেরিকার্ডিয়েক্টমি, পেরিকার্ডিয়ামটা পুরোটা ফেলে দিই, এবং তখন হার্টটার মধ্যে আর এই যে ডায়াস্টলিক যে সমস্যাটা এটা থাকে না। কিন্তু এটা যত আর্লি করা যাবে অত ভালো, এই জন্য যখন এটা ডায়াগনোসিস হবে এটা ডিলে করতে না করে, বিশেষ করে এনআইএইচ 2 to 3 এর মধ্যে করে ফেলতে হবে, 4 হয়ে গেলে এর আউটকাম খুব খারাপ। তাইলে আমাদের মোটামুটি পেরিকার্ডাইটিস এর ধারণা হয়ে গেল। আমি একটু সামারি করি, সামারি করতে করতে যদি শেষ হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। সামারি হচ্ছে যে এটা একটা ইনফেকশন বা ইনফ্লামেশন অফ দি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম লেস দেন 2 মিলিমিটার থিকনেস থাকে, এটা 15 to 35 ml ফ্লুইড নরমালি থাকতে পারে। এটা তোমার অ্যাডাল্টের বেশি হয়, এটার প্রিভ্যালেন্স হচ্ছে 0.1 to 1%, এবং এটা কমন হয় অ্যাডাল্ট পার্সেন্টের বেশি, এটা মেলদের বেশি হয়। এবং এটা একটা তোমার একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস উইথ সাম ইনভেস্টিগেশন হেল্প নিতে হয়। সিমটোমেটিক এবং সাইন সিমটম থেকে সাথে কিছু ইনভেস্টিগেশন সাপোর্ট নিয়ে আমরা ডায়াগনোস করতে হবে, ডেফিনিটিভ কোনো ডায়াগনোসিস নাই। এগুলির মধ্যে আমি ইটিওলজি অফ দ্য বললাম পেরিকার্ডাইটিস, ইডিওপ্যাথিক, ইনফেক্টিভ, ইউরেমিক, নিওপ্লাস্টিক, রেডিয়েশন, ড্রাগস এন্ড ট্রমা, এবং পোস্ট মাইটোকন্ড্রিয়াল ইনফার্কশন। ট্রমার মধ্যে পোস্ট মাইটোকন্ড্রিয়াল ইনফার্কশন এন্ড পোস্ট সার্জিক্যাল। আর সরি, তাছাড়া তোমার এটার মধ্যে আমরা ইসিজি তে কিছু চেঞ্জ পাবো, ইসিজি চেঞ্জ গুলি একটু পড়বা। ইনভেস্টিগেশনের জন্য আমরা কি কি করব, এগুলি করব, যে সবগুলি ফাইন্ডিং করব, সাথে আমরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের জন্য এমআরআইটা মাস্ট করব, মানে ক্রনিক পেরিকার্ডাইটিস দেখার জন্য, ঠিক আছে। এবং তোমার কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এর মধ্যে ইন এডিশন টু ইটিওলজিক্যাল ট্রিটমেন্ট আমাদের পেরিকার্ডিয়েক্টমি করতে হবে। হ্যাঁ, যত আর্লি করবে তত ভালো। পোস্ট অপারেটিভ পেরি অপারেটিভ মর্টালিটি হচ্ছে তোমার কত পার্সেন্ট বললাম, 5 to 20% পেরিঅপারেটিভ মর্টালিটি। হ্যাঁ, এবং রিকারেন্স রেট কত, যে কোনো পেরিকার্ডাইটিস তোমার ক্রনিক না, একুট পেরিকার্ডাইটিসে রিকারেন্সের রেট হচ্ছে পোস্ট সার্জিক্যাল এবং ট্রমাটিকের ক্ষেত্রে, বিশেষ করে পোস্ট সিএবিজি বা বাইপাস যাদের হয়েছে তাদের রিকারেন্সের রেটটা বেশি থাকে, 20 to 30% রিকারেন্ট পেরিকার্ডাইটিস হতে পারে। তো আর আমরা একুট পেরিকার্ডাইটিস এর ট্রিটমেন্টের মধ্যে আমরা অ্যানেসিড দিব, কলচিসিন দিব। অ্যানেসিড এর মধ্যে আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, কলচিসিন দিব, লোডিং এন্ড ফলোড বাই ডেইলি ডোজ 3 months। এবং লোডিং ডোজ মানে যদি খুব ইনজেক্টেবল হয়, রিকারেন্ট হয়, তাহলে স্টেরয়েড দিবা। স্টেরয়েড একদম অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন পোস্ট এমআর ক্ষেত্রে, এবং ইমিউনোকম্প্রোমাইজ, সিভিয়ার ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে। তাছাড়া ক্লনচিসিনটা তোমার নট অনলি মানে সিমটোমেটিক রিলিফ করে, এটা রিকারেন্সও কমায়। আর সাথে ইটিওলজিক্যাল কজের ট্রিটমেন্ট করবো, যেসব কারণে তাদের ইটিওলজি যে কারণ ওগুলি আলাদা করে ট্রিট করতে হবে। অ্যাসিডিক, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্য যা যা থাকবে তার আলাদা করে ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, এখন তোমাদের যদি সংক্ষেপে কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এনটিটিভি সাথে স্যার স্টেরয়েড দিলে স্টেরয়েডটা কতদিন দিব? স্টেরয়েড আমরা যা দেই আর কি, 4 to 6 weeks কন্টিনিউ করবো টেপার ডোজে। ইনিশিয়ালি কি স্যার 1 মিলিগ্রাম পার কেজি করে দিব? জি। আর স্যার এনএসএড দিলে স্যার সেক্ষেত্রে কি 3 months দিব? এনএসিডটা সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট পর্যন্ত দিব, কলচিসিনটা 3 months পর্যন্ত দিব। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? স্যার কলচিসিনটা লোডিং ডোজটা কত স্যার? এটা তো ধরো তুমি বললাম না ওই সময়, তোমার এই যে 1 to 2 মিলিগ্রাম ফার্স্ট ডেতে, তারপরে 0.5 to 1 মিলিগ্রাম ডেইলি ফর 3 months। হ্যাঁ, বলো তারপরে।
কোশ্চেন করতে করতে বলে না যে কোশ্চেন করতে করতে শেষ হবে। বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। কমপ্লিকেশনস গুলো কি স্যার রিকারেন্ট পেরিকার্ডাইটিস, কনস্ট্রিক্টিভ আর পেরিকার্ডিয়াল টেম্পোনেট, আর কিছু আছে স্যার? কমপ্লিকেশন জি স্যার। কমপ্লিকেশনের মধ্যে যেটা যেটা বললাম যে রিকারেন্ট পেরিকার্ডাইটিস হতে পারে, টেম্পোনেন্ট হতে পারে, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস হতে পারে। এগুলি এই যখন টেম্পোনেন্ট হবে, কার্ডিয়াক টেম্পোনেন্ট যখন হবে, এটা তো একটা মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে না? এই একটা ইম্পর্টেন্ট। আরো কিছু ফাইন্ডিং তোমাদের আছে, এগুলি তো বলা দরকার। তো ধরো স্যার ফলো আপে স্যার কি কি দেখবো স্যার? ফলো আপে ইকো আমরা ফলো? সিমটোমেটিক ইসিজি, ইকো, অনেক সময় মার্কার এবং আদার ইটিওলজিক্যাল কজের ফলো আপ করবো। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট তোমার একটা ফাইন্ডিং আছে আমাদের কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসে, একটা ফিজিক্যাল ফাইন্ডিং হয়। বলো তো এটার নাম কি? এই তো এটা টেম্পারেট হবে, কুশমল সাইন। কুশমল সাইন হইতে পারে। হ্যাঁ, গুড, কুশমল সাইন হইতে পারে। আরেকটা কি হয় না, জেবিপির মধ্যে কোনো চেঞ্জ হয়? জেবিপি তে প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট থাকে, প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট হবে। হ্যাঁ, আমাদের যে জেবিপি তে যে ডিসেন্ট তো দুইটা, প্রমিনেন্ট এক্স এবং ওয়াই ডিসেন্টের মধ্যে প্রমিনেন্ট ওয়াই ডিসেন্ট হবে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটে কি পাওয়া যায়? পালসাস প্যারাডক্সাস পেতে পারো। হ্যাঁ, পালসাস প্যারাডক্সাস ইম্পর্টেন্ট ফাইন্ডিং, ঠিক আছে। আর এখানে তোমার আমাদের যেই তোমার এই ডালন পারকাশন পেতে পারো, কোন যা যা হইতে পারে, ডিসনিয়া এগুলি অল্প ডিসনিয়া থেকে একদম সিভিয়ার ডিসনিয়া হইতে পারে, হাইপোটেনশন হইতে পারে, শকে চলে যেতে পারে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটে। হ্যাঁ, টেম্পোনেটে পেরিকার্ডিয়াল ইফিউশনের আবার এটা অনেক পার্ট, পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য ওখানে গেলাম না, এটা আলাদা চ্যাপ্টার তো অনেক বড়। তাহলে কিছু মনে রাখতে হবে যে যেটা আমরা যখন মোর দেন 20 মিলিমিটার মানে পেরিকার্ডিয়ামের নিচে মধ্যে পোস্টেরিয়র ওয়ালের পিছনে মোর দেন 20 মিলিমিটার পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, তখন সিভিয়ার বলি, ঠিক আছে। সবসময় সিভিয়ার হলে যে টেম্পোনেন্ট হবে তা না, টেম্পোনেন্টটা নির্ভর করে অ্যামাউন্ট অফ ফ্লুইড এন্ড রেট অফ একুমুলেশন। যদি খুব দ্রুত একুমুলেট করে, যাতে 200 এর মধ্যে তোমার ইয়ে হয়ে যেতে পারে, ঠিক আছে, টেম্পোনেন্ট হয়ে যেতে পারে। আর যদি স্লোলি একুমুলেট করে, তাহলে আপ টু 2 লিটার পর্যন্ত যাওয়ার পরে তোমার টেম্পোনেন্ট হয়। হ্যাঁ, তাহলে এটা রেট অফ একুমুলেশনের উপরে অনেক সময় নির্ভর করে টেম্পোনেন্টটা। এবং এই ফ্লুইডটা আপ টু 2 লিটার পর্যন্ত আমাদের এখানে একুমুলেট হতে পারে উইদাউট এনি সিমটম। এবং আমাদের যদি ভলিউম দিয়ে নির্ভর করো, তাহলে আমাদের 200 পর্যন্ত মাইল্ড, 200 to 500 মডারেট, মোর দেন 500 হচ্ছে সিভিয়ার পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা হলো আমাদের। আর ওইটা হইলে তখন আমাদের তখন পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটের ফিচার হবে। তোমার এই টেম্পোনেট ইফিউশনটা আলাদা চ্যাপ্টার, এটা তখন তোমাদের ক্লিনিক্যালি এবং আলাদা করে পড়ানো হবে আর কি। আর কোনো কোশ্চেন পেরিকার্ডাইটিস সম্বন্ধে বলো। টিউবারকুলাসে